প্রিয় বন্ধুরা, আজকে কোন লফটে বসে আছি বলার মতো নতুন কিছু রাখে না। পাশে আছে আমার অনেক পুরাতন একজন পায়রা প্রেমিক কলকাতার বুকে, প্লাস আমার ইউটিউব জার্নির অনেক পুরাতন একটা কন্ট্যাক্ট, খুব মনের কাছের কন্ট্যাক্ট, সেই অমিত দার ছাদে। দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন পরে এসেছো। অনেকদিন পর দেখা, প্রায় 1.5-2 বছর পর আবার ভিডিও করছি। অলমোস্ট অনেকদিন গ্যাপ হয়ে গেছে। এমনিও ভিডিও করিনি, লাস্ট মানে 1 ইয়ার আগে একবার করেছিলাম, আর ভিডিও করিনি। তো অনেকদিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছা কাজ করছিল যে দাদার সাথে দেখা হচ্ছে না, বেশ অনেকদিন কন্ট্যাক্ট মাঝে মধ্যে হয়েছে, হোয়াটসঅ্যাপে হোক কলে হোক কন্ট্যাক্ট হয়েছে। তো অনেকদিনের ইচ্ছা হচ্ছিল দাদার লফটে যাই, কিছু কথাবার্তা তুলে ধরি আপনাদের সামনে। কারণ আমার এখনো মনে আছে আমার ফার্স্ট যখন ইউটিউব ভিডিও আসে দাদার, তো সেখানে কিছু আমরা দাদার ইন্ট্রোডাকশন রেখেছিলাম সংক্ষেপে। অনেক ভাইয়ের খুব ভালোবাসা পেয়েছি। তারপর থেকে যখনই আমি দাদার পায়রা শখ করাতাম, সবাই বলতেন যে বেশি বেশি করে দাদার কাছ থেকে এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করুন। তো আজকে সত্যি অনেকদিন পর দাদার লফটে আসা, তো সেই দাদাকে বললাম দাদা চলুন একটু বসি, কিছু গল্প গুজব হোক, সবার সামনে কিছু কথা তুলে ধরি। তো আজকের যে কোশ্চেন গুলো করবো দাদার কাছে, সবই আমার আপনার কোশ্চেন, দাদার কাছ থেকে একের পর এক জানতে চাইবো। তো সবার প্রথম, আপনাদের অনেক ভাইয়ের যখনই আমার সাথে সামনাসামনি দেখা হয় বা ফোনে কথা হয়, তোমরা সবাই জিজ্ঞাসা করো যে দাদা অমিতদার লফটের টুর্নামেন্টের কি আপডেট। তো আমি সরাসরি দাদার দিকে চলে যাব যে দাদা মোটামুটি তোমার এই যে ছাদ, এই যে লফটটা হয়েছে, আমি সংক্ষেপে দেখিয়েছিলাম, পরে আমার আরো কিছু ভাইরা এসে শখ করিয়েছে যে একটা লফটের রেনোভেশন হচ্ছে। টাফ টাইম গেছিল, মানে খুব হ্যাকটিক শিডিউলের মধ্যে দিয়ে সবকিছু হয়েছে। তো সবার যে মানে অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় যাই, তো অনেক ভাই দাদাদের কোশ্চেন থাকে যে তুমি তো অমিতদার কাছে যাও বা যোগাযোগ আছে, তো দাদার লফট থেকে পায়রা উড়ান আমরা কবে পাবো? দেখো, প্রথম কথা হচ্ছে টুর্নামেন্ট যেটা হচ্ছে সন্ময় বা আরো যারা আমার সাথে ক্লোজ আছে জানে, যখন আমি নভেম্বরের দিকে আমি আকাশের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পরে আমি প্রচন্ড মানে ধরো মরতে মরতে বেঁচে গেছি, হয়তো এটা ভগবানের দান বা আল্লাহ ঈশ্বর যাই বলো। আকাশ বলতে অন্ধ্রপ্রদেশে ও একটা টুর্নামেন্ট করছিল, ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল। ওখান থেকে আমি আন্ধ্রা থেকে চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই থেকে বাড়ি ফিরেছি। আচ্ছা, বাড়ি ফেরাতে জ্বর হয়, আমরা যেমন সাধারণ সর্দি কাশি জ্বর ভাবি ওরকম ভেবেছিলাম। আচ্ছা, জ্বরের ওষুধ খেলাম, ঠিক হলো। আবার 1 সপ্তাহ পর জ্বর আসলো, ডাক্তারের কাছে গেলাম। ডক্টর মানে প্রচন্ড এসেছিল, তবে সেকেন্ড টাইম জ্বরটা প্রচন্ড বেশি হাই ফিভার ছিল। আচ্ছা, বলে ইউরিন ইনফেকশন। তো সেটা এতটা হাই ছিল, মানে ধরো এই যারা যারা দেখেছে আমার বন্ধুরা জানে আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি নিজেও আশা করেছিলাম, আমি নিজে চাইতাম আমি মরে যাওয়ার জন্য, এটা কিন্তু কেউ জানে না, আজকে এটা ওপেন করছি। আচ্ছা, তো অনেকবার ভেবেছিলাম, জ্বরটা এতটাই কম ছিল না, প্রায় 10-12 দিন জ্বরটা ছিল। আচ্ছা, আর জ্বর মানে ধরো 105 প্লাস, আমার বাড়ির লোক ভয় আমাকে বলতো না। তো আমি চাইতাম যে আত্মহত্যা করি, আমার নিতে পারতাম না, ডাক্তারকে ফোন করতাম, মানে সারাক্ষণ যদি একটা মানুষের এত হাই টেম্পারেচার নাম ছিল, ডাক্তার তোমার হচ্ছে কি ধরতেও পারছিল না। আচ্ছা, আচ্ছা, তারপরে একটা আমাদের ম্যাডাম আছে, এতে বসেন উনি পণ্যশ্রীতে। উনি যখন শুনলো ট্রেনে এরম যাতায়াত করছি, ট্রেনেতে একজন বাংলাদেশি ফ্যামিলি ছিল, যাদের একজন মহিলা ছিলেন, একটু মানে গাইনি প্রবলেম ছিল। তো উনি যে বাথরুম ইউজ করেছিল সেটা আমি ইউজ করেছিলাম। তারপর উনি একটা করলো আইডিয়া, যেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, জোকন বলে একটা ট্যাবলেট দিল। আচ্ছা, তারপর জ্বরটা কমলো। আচ্ছা। তো আমি তার মধ্যে অনেকবার মানে আমাকে আমার ফ্যামিলি ছাড়তো না যে আমি আত্মহত্যা না করে ফেলি, সহ্য করতে পারছিলাম, সহ্যের বাইরে। আচ্ছা, এবং ডক্টরও বলেছিল যে আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আপনাকে আমি বাঁচিয়ে নেবো, সহ্য করাটা আপনার উপর ডিপেন্ড করছে, মনের জোর আপনাকে বাড়াতে হবে। পারছিলাম না আমি। তো ওরা এসে দেখেছে, ওরা আমার পায়রা এসে খাওয়াতো, খাবার দাবার কিনে দিয়ে যেত, আমি বিছানাতে উঠতে পারতাম না। শীতটা আমার এইভাবে নষ্ট হলো। আসলো গরম, মোটামুটি আমি ফেব্রুয়ারি মার্চের মধ্যে মোটামুটি রিকভার হলাম। তার মধ্যে অনেকে আমার বাড়িতে এসেছে, তারা দেখে গেছে, আমার কিছু ভিডিও ফেসবুকে দেখেছে, আমার চেহারা দেখে বুঝতে পেরেছে লোকে যে সত্যি না। আজকেও কিন্তু আশা থেকে আমার ফিল হচ্ছে, মানে আমি যখন নিচে ছিলাম, হ্যাঁ একটু মানে আমি বলতে গিয়ে যেহেতু সেকেন্ড হাফে এসেছি বলে ছাদে উঠে গেলাম। আগে তুমি এমনি একটু স্লিম ফিট ছিলে, বাট এখন আরো একটু যেন মানে জ্বরটা হওয়ার পর অনেকটা অত অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছি। তো এবার গরমে কি হলো, গরমেও শরীর খুব ভালো ছিল না। তারপর লকটা অনেক বড় ছিল, পায়রা উড়িয়ে আমি ঢুকে পায়রা কন্ট্রোল করতে দেখছিলাম, মানে এসে দেখলাম সব আবার নতুন করে আস্তে আস্তে গুছানো হচ্ছে। আমি একা দ্বারা পাচ্ছিলাম না। এবার দেখো
একটা পায়রা প্রেমীর পরিচয় কি টুর্নামেন্ট খেলাটাই সবকিছু হয়? তুমি একটা পায়রা প্রেমীর প্রশ্ন করছি, আমি যদি টুর্নামেন্ট পায়রা আমি উড়াই, কেউ আর যদি মনে হয় পায়রা ওরা দেখবে আমার বাড়িতে এসে দেখতে পারে। টুর্নামেন্ট খেলাটা কিন্তু আলাদা একটা সাবজেক্টের হচ্ছে, পায়রা উড়ানো শখ করে একটা সাবজেক্ট, টুর্নামেন্ট খেলাটা একটা আলাদা সাবজেক্ট। একদম একদম একদম। যে বলা সে বলে, কিছু লোক আমার প্রশ্ন করেছে, আমি একটা কথা বলি, দেখো ভাই আমি পায়রা পুষি আমার পয়সায়, আমি নিজে খুশি হওয়ার আগে পায়রা পুষি। আমি যখন একটা পায়রা কিনতে চাই, আমি পায়রা বেচি, এটাও আমি ওপেন বলি, আমি অস্বীকার করি। একদম একদম। আমি পায়রাটা কিনছি আমার নিজের পয়সায়, আমার পায়রাটা ভালো লাগছে দেখে আমি খুশি হচ্ছি, পায়রাটা কিনছি। এই যে পায়রাগুলো রাখছি, লব করছি, আমার আনন্দ, আমার নিজের মনের শান্তির জন্য, মানসিক শান্তির জন্য। সুতরাং কাউকে খুশি করার জন্য যে আমার টুর্নামেন্ট খেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপর যদি আমার মনে হয় যে আমি খেলবো, আমার খেলতে পারছি, সেটা তো অবশ্যই ঠিক আছে, তবে খেলবো। একটা পায়রা থাকলে সবাই একটা মনে, এখন যা সিচুয়েশন আছে একটু টাইম লেগে যাবে না, আশা করছি এই শীতেই ওড়াবো। আগের বেলাটা ওই শরীর খারাপের জন্য মিস হলো, আগের বারও পায়রা রেডি করেছিলাম অনেক পায়রা। বন্ধুরা মানে কি বলবো, একটা সময় সত্যি কথা বলতে একদিন অন্তর অন্তর দাদার সাথে কন্ট্যাক্ট ছিল। আমার এখন মনে পড়ছে দাদার একটা খুব সুন্দর ফেসবুকে পোস্ট পাই, বেশ মানে যখন উনি এই প্রাইজ সেরেমনিতে গিয়েছিলেন, উনি বলার পর এখন মনে পড়ছে সেই ব্যাপারটা। তো ওনার যে মিডলে একটা এরকম হেলথ ইস্যু গেছে, সত্যি আমার জানার বাইরে ছিল। মানে আজকে আমার এটা নিজেরও কোশ্চেন ছিল, বা যারা অমিত দাকে ফলো করেন অনেকেই হয়তো সামনে আসেননি বা লফটে আসতে পারেন না, অনেকেই তো ওনারও শুভাকাঙ্ক্ষী আছেন। তো পুরো জার্নিটা আপনারা শুনতে পারলেন যে কেন ওনার এই একটা বছর টুর্নামেন্ট জগৎ থেকে একটু পিছিয়ে গেলেন। তো সাথে সাথে দাদা একটা খুব সুন্দর মেসেজ দিলেন যে পায়রা করছি, লফট করছি, পায়রাকে খাওয়াচ্ছি, সবকিছু কিন্তু নিজের আনন্দের জন্য, আগে আগে নিজের ভালো লাগা, নিজের আনন্দ, তারপর টুর্নামেন্টের বিষয়টা আসছে। তো আপনারা খুব শীঘ্রই পাবেন দেখতে, এই লফট থেকে উড়ান হবে, উড়ান যাই হোক না হোক উড়ান হবে, পায়রা আছে মানে নিশ্চয়ই উড়ানো হবে। ওড়াচ্ছি, ও তো সেদিনকে আসলো, পায়রা ট্রেনিং করছি। আচ্ছা, পায়রা সন্ধ্যাবেলা একটা পায়রা হচ্ছে একটু কেটে গেছিল, সন্ধ্যাবেলা আসলো, ওরা ছিল সেটা না। পায়রা আমি উড়াই, টুর্নামেন্টটা আলাদা সাবজেক্ট, পায়রা উড়ানোটা আলাদা সাবজেক্ট। পায়রা উড়াই না এটা কেউ যদি বলে বেকার কথা বলছে। টুর্নামেন্ট খেলিনি, হ্যাঁ টুর্নামেন্ট খেলিনি, খেলবো মোটামুটি ইচ্ছা আছে নেক্সট সিজন বা তারপরে যদি এই সিজন 2026 নভেম্বর ডিসেম্বরের দিকে যে খেলাগুলো, ডিসেম্বর জানুয়ারি এগুলো খেলবো, গরমে ওড়াবো। তবে খুব বেশি পারবো না, সময় দিতে পারবো না। দেখো আমার একটা যে বয়স হয়ে গেছে, এই বয়সের পরে আমি পায়রা শখ করতে পারি, উড়ানের জন্য শখ করতে। টুর্নামেন্ট খেলাটা কিন্তু প্রচুর টাইম সাপেক্ষ ব্যাপার, সারাক্ষণ পায়রাকে টাইম দিতে হবে। এটা কিছু লোকে বলে, তার জন্য হয়তো আমাকে করতে হবে, কিন্তু আমি কি জানো তো, এগুলো মানে এই যেমন সন্ময় ফন্ময় এরা বলছে এই জন্যই, কিন্তু আমি এগুলো ম্যাটার করি না। আমি একটাই কথা ভাই, আমি আমার নিজের শান্তির জন্য, মনের মানসিক শান্তির জন্য পায়রা পুষি। আমি নিজে খুশি হওয়ার জন্য পায়রা কিনে পুষি। আমি অন্য কাউকে খুশি করার জন্য কেন পায়রা উড়িয়ে দেখাতে? এবার যারা বলছে তারা কারা? জীবনে আমার থেকে পায়রা নেই। একটা মানুষ যে আমার থেকে পায়রা নিয়েছে, সে কোনদিন আমাকে প্রশ্ন করেনি দাদা তুমি টুর্নামেন্ট খেলবে না। যাক মানে খুব। আর আরেকটা আমি বলছি কথা, এটা হচ্ছে বিজনেসের ব্যাপার, কিছুই না, বিজনেসের কম্পিটিশন। একদম। একটা কথা আছে জানো তো, আঙুর ফল যে খেতে পারে সে বলে মিষ্টি, যে খেতে পারে না সে বলে আঙুর ফল টক। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো মানে দাদা কিন্তু দুটো কথা উত্তর একসঙ্গে দিলেন। এক তো হচ্ছে আগামী দিনে উনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছোট পায়রা হলেও খেলা, আর নেক্সট সিজনে হয়তো ইচ্ছা আছে দাদা খেলতে পারেন। আর সব থেকে বড় যে মেসেজটা পেলাম, যে উনি কিন্তু আগে ওনার নিজের আনন্দ, নিজের ভালো লাগা, নিজের শখটা পূরণ করছেন, তারপর তো আসছে উনানের বিষয়টা। তো মোটামুটি আপনারা জানেন যে আমি যখনই কোনো কারোর সাথে বসে বার্তালাপ বা কোনো ইন্ট্রোডাকশন বা ইন্টারভিউ ভিডিও রাখি, আমি কোনো স্ক্রিপ্ট করে রাখি না, অন দা টাইম মানে ওই মুমেন্টে যেটা মনে আসে সেটাই আমি কোশ্চেন করি। তো যাক দাদার এই জার্নিটা যেভাবে গেছে, মাঝখানে অনেকদিন সত্যি আমারও কন্ট্যাক্ট করা হয়নি। সন্ময় ভাই আমি যে ভিডিও করলাম আজ থেকে ধরুন দিন 20-25 আগে, আমি বলে দিচ্ছি, কিছু মানুষ আমার এই খারাপ সময়, কিছু মানুষকে আমি কাছে পেয়েছি যারা মানে ওই যে খারাপ সময়টা, খারাপ মানে আমার জন্য ওটা একটা কালো দিন। মানে এইগুলো এই যে কটা দিন আমি কাটিয়েছি, 2 মাস 2.5 মাস আমি যে ভুগেছি না, মানে প্রকৃত মানুষ কি আর অপ্রকৃত কি মানুষ। মানে কিছু লোক আছে তোমার সাথে বন্ধু হয়ে মিশবে কিন্তু তোমার প্রকৃত বন্ধু না, আর কিছু মানুষ তুমি বুঝতে পারবে না কিন্তু তারা তোমার প্রকৃত বন্ধু। যেমন আছে সন্ময়, বরকা, এরা সেই টাইমটা, যে টাইমটা হয়তো ওরাও হয়তো ভেবেছিল আমি বাঁচবো কি বাঁচবো না, ওরা এসে দেখে যা ফিল করেছিল, ওরা হয়তো কিছু বলতো না, অন ক্যামেরা ওদের সামনে বলছি। সঞ্জয় বরকা আসতো, এই সরি সন্ময় বরকা অনেক দূরে থাকে, আসতো। আর একটা আমার বন্ধু আছে বাপি, আর হচ্ছে কি শ্রীকান্ত, এরাও এত করেছে আমার জন্য। আর এক কাকু আছে আমার এখানে। এই চার সত্যি বলতে অমিত দা, মানে আমি যখন তোমার ছাদে উঠলাম, দেখো তুমি তো জানো যে আমি
অনেক পুরাতন তোমার সাথে আমি মানে একদম একদম সেই নিচ থেকে উপর পর্যন্ত আমি দেখেছি। টালির চালের বাড়ি যখন আর ছিল তখন আমাদের মানে একসময় সত্যি খুব যোগাযোগটাও খুব ঘন ঘন একদম হতো। একদম আমি যখন এই ছাদে এসেছি বন্ধুরা না, মানে দেখছি লফটটা অনেকটা মানে কাটাকুটি অবস্থায় আছে, এত সুন্দর করে সবকিছু পরিকাঠামো হ্যাঁ। করে সেই সময় আমি দেখি দাদার মানে খাওয়ার টাইমটুকু ছিল না, তো এত সুন্দর গুছিয়েছে। বাট একটু না দেখে একটা মনের মধ্যে না একটা অনেক কিছু কাজ করছিল যে কেন এরকম কেন এরকম। এই যখন এই সামনে বসলাম, বিশ্বাস করুন, দেখুন আমি তো একটা টাইম শিডিউলের মধ্যে যাই, সেটুকুর মধ্যে ভিডিও গল্প বা যেটুকু যা আলাপ হয় চলে আসি। এখানে বসে এই ভিডিও শুট হতে হতে কিন্তু জানতে পারলাম যে এই মিডলে যে একটা বছর দাদার খুবই মানে উতার চড়াও দিয়ে গেছে। সব থেকে বড় কথা হেলথ, বাকি জীবনে Health সবকিছু issue তো টা আপনি problem হয়। ম্যানেজ করতে পারবেন, কিন্তু গরমে health তো গরমে ওড়াতাম, গরমে প্রথম ইস্যু হচ্ছে পায়রা রিকভার করতে পারছিলাম না, ঢুকিয়ে এত বড় লক তুমি দেখেছো পায়রা লাস্টে দেখাবে এপাশ থেকে ওপাশ, আমি একা কন্ট্রোল করতে পারছিলাম। দ্বিতীয় ছিল ইলেকশন, হুম, তুমি জানো আমি একটা পলিটিক্যাল পার্টির সাথে অনেকেই জানে জড়িত আছি, তো ইলেকশনও পড়ে গেছিল সেই টাইমটা, তো সেইভাবে টাইম দিতে পারিনি। ইলেকশন ডিক্লিয়ার হয়ে গেল চেন্নাই আন্ধ্রা থেকে, তার মধ্যে ঘরে একটু অশান্তিও হয়ে গেছিল, মাঝখানে সব পায়রা বেঁচে দেবো ঠিক করে। একবার এরকম একটা ডিসিশন নিয়েছিল তুমি আর কি, যে হয়তো জগৎ অনেক থেকে বোঝালো, ও বোঝালো, বাপিরা এসে বোঝালো অমিত দা সব বেচো না। তো যাই হোক, অনেক ভালো ভালো পায়রা যেগুলো তুমি পুরোনো পায়রা দেখেছো, অনেক পায়রা লোকে বেছে বেছে নিয়ে চলে গেছে, যে যেটা চেয়েছে। কারণ আমি যখন সব বেচবো বলেছি তখন তো আমাকে যেটা চাইবে সেটাই দিতে হবে। কিন্তু এই পায়রা প্রেমীর মন মানে সব বিক্রি করলেও মন খারাপ হয়ে যাবে, এই একটা মানে ব্যাপার। এই যে যে মাথাটা যখন গরম হলো মনে হলো আর পুষবে না, সব দিয়ে দেবো, ঠিক আছে, মানে ছটপট করে যতক্ষণ না পায়রাগুলো বিক্রি করতে পারছি মানসিক হ্যাঁ, শান্তি নেই। মনে হচ্ছে কতগুলো এগুলো যেন বোঝা হয়ে গেছে আমার কাছে, কতক্ষণে বেচবো, ফ্রি হ্যাঁ, হবো। হ্যাঁ, হ্যাঁ, তারপর আবার যখন মন মানে খারাপ 6-7 হবে। দিন 8 দিন গেল, মাত্রা ঠান্ডা হলো, তখন মনে হলো যেন কোথাও একটা বড় ভুল, কোথাও জায়গাটা একটা ফাঁকা লাগছে, যেন কি একটা যেন ভুল হয়ে গেল। এটা করা কি ঠিক হলো? যাক বন্ধুরা, মোটামুটি আমার একটা কোশ্চেনে হয়তো টপিকটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু কি বলুন তো, আমার খুব ভালো লাগে মানে একজন পায়রা প্রেমী প্লাস একজন সিনিয়র পায়রা প্রেমী। আমরা সবাই অমিত দাকে চিনি, ওয়েস্ট বেঙ্গলের বুকে এক নামে সবাই অমিত দাকে চিনি। তো ওনার কিছু মানে জার্নি তুলে ধরলেন। আর সত্যি বলতে সবাই কিন্তু এরকম ভাবে ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে মানে এরকম স্ট্রেট ভাবে সবকিছু কিন্তু শেয়ার করেন না, পার্সোনাল লাইফ। দাদা যখনই ভিডিওতে এসছেন, সে আমার যে ভাই আসুক না কেন, উনি কিন্তু যেটা উনি উনি যেমন উনি ভিডিওতেও তেমন আর বাস্তব জীবনেও তেমন। আসার সময় আমি সন্ময় ভাইকে বাইকেও বলছিলাম যে উনি কিন্তু এরকম, আমি প্রথম থেকে এরকমই দেখে আসছি। তো দাদা মোটামুটি যাই হোক, সব তো জানা গেল যে এরকম ভাবে একটা জার্নি গেল, যে খারাপ সময় সব সময় থাকে না, আস্তে আস্তে নিশ্চয়ই আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এবার একটা কথা আমার মানে কাজ করছে, যখন থেকে ভাবলাম তোমার একটা লকটা শুরু ফের ভিডিও হবে। তো অনেক ভাই এটা বলে, মানে আমাকে বলে বা অনেক ভাইয়ের ধারণা যে পায়রা তো দেখছি চারিদিকে ফুলশিরা, লালশিরা, কালশিরা, লাম্বাড়ি বা কারো নাম আমি মেনশন করবো না, কখনোই করা উচিত না, একদম মানে প্রচুর রিজনেবল, মানে 2000 1500। আজকে সন্ময় ভাই 3000 4000, একটা ছেলে এক ভাই কন্ট্যাক্ট করেছিল, ও 1500 টাকা দিয়ে একটা লাম্বাড়ি নাকি নিয়েছে। তো এই নিয়ে কথা হচ্ছিল দাদা। তো তুমি যদি একটু বিষয়টা বলো, কারণ আমরা তো তোমাকে অনেক ভিতর থেকে দেখেছি বা অনেক অনেক আগের সময় থেকে দেখে এসেছি। তো মানে এই 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 মানে ফ্যাক্টরটা মানে কেন কাজ করছে যে সবাই বলছে 1500 2000 আন্ধ্রা, লাম্বাড়ি, লালশিরা, কালশিরা সবকিছু পাচ্ছি, স্টার কালাঙ্কা পাচ্ছি। আবার অমিতদার কাছে যখন আমি যাচ্ছি, লালশিরাটা হয়তো পাচ্ছে না, মানে লালশিরা একটু বেশি হচ্ছে, লালশিরাটা পাবে না। এবারে যখন অমিতদার কাছে আমরা যাচ্ছি তখন সেখানে পায়রার দামটা হয়তো 6000 8000 একটু হাই হয়ে যাচ্ছে। তো 6000 এইটা যদি এটা, আগে হ্যাঁ 6000 8000, এখন তো আমরাই কিনতে পারছি না ওই দামে। দেখো আমি হ্যাঁ, কারো, সবাই করে খাচ্ছে, হুম, পায়রা বিক্রিটাও একটা সৎ পথে থেকেই করে খাচ্ছে, সে তো চুরি করছে না, একদম। কোথাও দিয়ে পায়রা কিনছে কম দামে, একটু বেশি দামে বেচছে। হুম, সেসব নিয়ে আমি কারোর ব্যাপার নিয়ে আমি বলবো না, এটা বলা উচিত না। মানসিকতা মানে আমার মানসিকতা মনে হয় এটা বলা উচিত না মনুষ্যত্বের দিক দিয়ে, ঠিক আছে না, সবাই করে খাক। আর তুমি জানো আমি অনেক লোককে বুদ্ধি দিয়েছি, ইউটিউব করো, ইভেন তুমি তুমি যখন প্রথমে করতে ফ্রি একদম 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 একদম। আমি আসার সময় বলছিলাম সন্ময়কে তোমাদের তিনজন, যে আমাদের আমি রাজ, ওদিকে হাসিবুল বলে একটা ছেলে আছে হ্যাঁ, তোমার এতে থাকে, ওর নতুন যে কি জানো পিজিয়ন লাভার নাকি, অ্যানিমাল পিজন Animal lover, লাভার, animal জসিম lover। জসিম 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 জসিম, জসিম। হ্যাঁ, ওকেও আমি সে করলাম, তো সবাইকে ভালো বুদ্ধি দেওয়াটাই উচিত। হুম, তো যাই হোক, যে করছে সে তার মতো করে খাচ্ছে। আমারটা দেখো, আমি আমার জিনিসটা ভালো, আমার জিনিসটা বেটার, এটা লোককে বুঝিয়ে দিতে পারবো, কারোরটা আমি বলবো না, এটা বলা উচিত না। আচ্ছা, আমি যেটা দিচ্ছি পিওর এবং আমারটা বেস্ট, সেটা আমি যদি কোনো কিছু তুমি বলো আমি বুঝিয়ে দিতে পারি। এবং তোমরা দেখেছো আমি গিয়ে ডাইরেক্ট নিয়ে আসি, হ্যাঁ, ইভেন আমি কারোর বাড়িতে গিয়ে যদি পায়রা নিই, অনেক দামে পায়রা নিই, যেটা একদম। আমার পছন্দ হয়। এবার ধরো আমি যে এত বছর পায়রা ঘাটাঘাটি করছি, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। এবার তোমাকে আরেকটা কথা বলছি, আমি যদি 100 জনকে পায়রা বেশি, 90 থেকে 92 জন সাকসেস। আর যে ধরো 8 জন 10 জনের প্রবলেম হয়েছে বা কিছু, তারা আমার সাথে যোগাযোগ করেনি বা তারা জানে না, তারা কন্ট্যাক্ট করেনি, আমায় কিছু জানায়নি,
বা ডিম বাচ্চার হয়তো কিছু পায়রা খুব কম, যে রেয়ার, খুব রেয়ার হয়েছে ডিম বাচ্চা, সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। কিন্তু এই যে সন্ময় বসে আছে, সন্ময় আজকে মোটামুটি কম বেশি ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়াতে সন্ময়কে সবাই চেনে। এই সন্ময় যখন প্রথমে এসছে 2 বছর আগে, আরো অনেক বাচ্চা, এমনিও অনেক ছোট বাচ্চাও, সন্ময় এসে বলছে দাদা তুমি যেটা দেবে আমি সেটা নেবো, তুমি যেরকম ভাবে বলবে সেটাই। ও নিল, আমাকে ওকে বলছেন তুমি আমার সাথে যোগাযোগ রাখিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, যোগাযোগ রাখ। যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে পায়রা যায়। দেখো ওড়াবার প্রসেসিংটাও জানতে হয়। একবার যে প্রসেসটা যদি জেনে জেনে যায় না, তাহলে তার পক্ষে জিনিসটা ইজি হয়ে যাবে। তো সন্ময়কে যেভাবে খাওয়া দাওয়া করতে ওড়াতে বলেছি, যা যা খাবার দিতে বলেছি, যেভাবে ওড়াতে বলেছি, ট্রেনিং করতে বলেছি, আজকে সন্ময় মানে খুব ভালো পায়রা ওড়ায়, খুব ভালো পায়রা। শীতে উড়িয়েছে, গরমে উড়িয়েছে, খুব ভালো পায়রা উড়িয়েছে। মানে দেখো দাদা, একটা জিনিস তো আমি পায়রা উঠছে বলে লোক তো আসছে, একজন তো ঘুরে ঘুরে আবার আসছে, 8 বার, মানে 7 বার 8 বার 10 বার পায়রা নিচ্ছে। না মানে একটা জিনিস মানে কাজ করছে, দেখো মানে আমি তো আচ্ছা, আমি আরেকটা কথা ভুলে গেলাম, মেদিনীপুরের দিকে দুজন ব্যক্তি আছে, হিমাদ্রিদা আর আপনার মানসদা বলে একজন। এই দুজনে কিন্তু আমার তখন খুব পয়সার অভাব ছিল, জানো তো। সেই টাইমটা আমি প্রবলেমের টাইমে, আমার যখন ইউরিন ইনফেকশন, আমার চিকিৎসার পয়সাও ছিল, সবে আমি মানে চেন্নাই আন্ধ্রা গেছি, এরকম যে প্রবলেম হয়তো জানি না, অনেক টাকার পায়রা কিনে নিয়েছি, অ্যাকাউন্টও পুরো খালি বলতে পারো। সেই সময় আমার কাছে অ্যাসেট বলতে পায়রা ছাড়া আর কিছু ছিল না। একদম ঠিক আছে, আমি কুকুরের ব্যবসা করতে পারছি না, ওয়াইফকে দিয়ে যতটা পারছি কুকুর পাঠিয়ে করার চেষ্টা করছি, একটা মহিলার পক্ষে তো সম্ভব না, তাই না? তো সেই টাইমটায় আমার কাছে কয়েক লক্ষ টাকার পায়রা ওরা কিনেছে। যে পায়রাগুলো নিয়ে ছিঁড়ে রেখেছিল, আমার পুরোনো পায়রা দেবার ছিল না। একবার বলতে ওনারা সঙ্গে সঙ্গে ক্যাশ পয়সা দিয়ে আমার থেকে পায়রাগুলো, ওই টাইমটা ওটা খুব হেল্প হয়েছে, ওই টাকাটা আমার খুব মানে হেল্প, আমি বেঁচে গেছি ওই টাকাটার জন্য। তো এই দুটো ব্যক্তিকেও কোনোদিন আমি ভুলবো না, হিমাদ্রিদা মানসদা। যাক, আপনারা যদি দেখেন খুবই মানে আপনাদের একটু থ্যাংক ইউ নেবেন দাদার পক্ষ থেকে। আর পায়রার দামের কথা, ব্যাপারটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আবারও বলছি, আমি কারোরটা বলবো না, আমি যে পায়রাগুলো চয়েস করি আমার অভিজ্ঞতা যেটা আমার মনে হয় ভালো, কারণ তবেই তো এত লোককে দিচ্ছি, তারা সাকসেস হচ্ছে, একদম, তাই না? মানুষ তো বোকা নেই, অনেকে অনেক কথা বলে। তুমি যে পায়রা কিনবে, যে একটা পায়রা দাম দিয়ে কিনবে আমার থেকে, সে কি একদম বোকা তোমার মনে হয়? আমি যে একটা পায়রা, কেউ যদি আমাকে একটা পায়রা বলে 10,000 টাকা, যে আজকে তোমায় দেখালাম 3টে পায়রা আমার 60,000 টাকা দিয়ে আসছে, একদম একদম, তা তোমার মনে হয় কি আমি বোকা? তার ভ্যালুয়েশন জানি না? বা আমি কোথাও আজকে সংক্ষেপে আমি আরো যুক্তি বুঝেছি, এখন সোশ্যাল মিডিয়ার জামানা। আগে কি হতো, একটা লোক একটা পায়রার ছবি ভিডিও নিয়ে 10 জনকে দেখাতো, তার যদি অভিজ্ঞতা না থাকে যে কি হতে পারে দাম বা কি, আমাদের পাড়া দাদা কত, দাদা এখনো পাঠায়, দেখো দাদা এই পাড়া ভালো হবে, দাম হবে। আমি বলি ভাই আমি কারোরটা বলবো না, কারণ আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে এটা কি আছে, সে বলবে বলছে, সে বলবে এই অমিত দা। আমি মোটামুটি মানে যে জায়গাটা আসছি আর কি, যেটা আমার কোশ্চেনটা ছিল, একদম সংক্ষেপে যা বুঝতে পারছি যে একটা হচ্ছে তুমি কোয়ালিটি এন্ড চয়েস মেনটেন করছো বলে একটু দামটা পড়ছে, এটা একটা ফ্যাক্টর। দেখো ভালো পায়রা এখন 2026-এ দাঁড়িয়ে লাস্ট 2 বছর পায়রার দাম অনেক হাই হয়ে গেছে। চেন্নাই আমরা এ নিজে গেছিল, ও জিজ্ঞেস করো কত করে পায়রা কিনছি, যে আকাশের থেকে আমি আগে 3-4 হাজার টাকা পেয়ার পায়রা কিনতাম, 10-12 হাজার টাকা বেচতাম খরচা দিলে, সেই আকাশের থেকে এখন আমাকে অনেক দামে পায়রা কিনতে হয়। আচ্ছা, এটা একটা মানে আমি এই জায়গা মোটামুটি যা বুঝতে পারলাম যে আপনারা আন্ধ্রা কেন আর কলকাতা কেন, আপনারা যেখানেই যাবেন যখন একটু মনের মতো পায়রা নেবেন আর ভালো পায়রা নেবেন, দামটা পড়বে। সবচেয়ে বড় লজিক্যালি ব্যাপার হলো, দেখো পায়রা ওরকম দাম হয় না। তুমি এখন ধরো আমার বাড়িতে এসছো, একটা পায়রা আমার দেবার না, একটা পায়রা আমার খুব শখের পায়রা, আমার খুব প্রিয়, এই পায়রা তোমার নজর লেগে গেল, তোমার চোখ লেগে গেল, তোমার ওটা লাগবেই, তখন তো কিন্তু এই পায়রার দাম অনেক বেড়ে যায়। আমি একটা এমন দাম বললাম যেটা তোমার পোষাবে না, আর আমার মনে হয় তোমার মনে হলো এই পায়রা আমাকে মতো। আচ্ছা দাদা, মানে অনেকেই যাচ্ছে, কিন্তু আমার যেটুকু ধারণা মানে লাস্ট যদি বছর 3-এর মধ্যে আমি ধরি, মানে কলকাতা থেকে অমিত দা যতবার আন্ধ্রাতে গিয়েছে খুব কম লোকই মনে হয় এতবার গিয়েছে। 2013-14 থেকে যাই, মানে আমি লাস্ট কয়েক বছরের কথা বলছি। আর সত্যি কথা বলতে আমাকে সন্ময় ও ভাইয়ের মতো বলছিল, আলিন্দা যারা ওখানে প্র্যাকটিক্যালি যাবে, যে আমি নিজে পছন্দ করে বাড়ি বাড়ি থেকে চুজ করে আনবো, তাতে অনেকটা খরচা প্লাস কষ্ট সবকিছু অ্যাড হয়ে যায়। কষ্ট মানে বিশাল কষ্ট, কষ্ট মানে ওই কষ্ট নিতে, ও তো ইয়ং ছিল, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদেরও গিয়ে গিয়ে খাওয়া দাওয়া, গরমটাকে আমি সহ্য করি, আমার হ্যাবিট হয়ে গেছে ওই যে ওয়েদারটা, ক্লাইমেটটা ওখানে। প্রথমবার গেছে ওখানে, কুণালরাও যখন গেছিল, কুণালরা সহ্য করতে পারেনি। আচ্ছা দাদা, আমি মোটামুটি একটু সংক্ষেপে আসি, কারণ তোমার সাথে আমি জানি যে প্রচুর কথা জমে আছে, সত্যি বলতে বন্ধুরা মানে অনেক জমে আছে। আমি সেরকম হলে পায়রা শখ পরে আসুক, আগে দাদার সাথে একটু কিছু ভিতরে জিনিসগুলো বার করি, আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। কারণ কি বলুন তো, শুধু পায়রা 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 রোজই শখ হচ্ছে। আপনারা যখন ভিডিও চ্যানেল ইউটিউবে দেখবেন, মানে প্রতিটা ভাই শখ করাচ্ছে। তো দাদা মোটামুটি একটু একটা নেক্সট একটা টপিকে আসি, যেটা আমার এখন মনের মধ্যে একটা কোশ্চেন কাজ করছে আর কি। একদমই মানে বিশ্বাস করো, আমি তোমাকে একটা কথা বলছি, মানে যখন ইন্টারভিউ ভিডিও আসে, এবার 10টার মধ্যে একটা নেগেটিভ থাকেই, মানে নেগেটিভ করো, কোনো আমি মাইন্ডে করিও না। হ্যাঁ, আমি বলছি না, ধরে তোমার সাথে আমার যে উত্তর দেওয়াটা, তোমার সাথে যে আমার কথাবার্তা হচ্ছে, হয়তো দেখা গেলো 10 জনের মধ্যে একজনের একটা
মানে হতেই পারে। হতেই পারে, কিন্তু হতেই কি পারে। বলেন তো, মানে আমি মনে করি যে পায়রার শখটা অনেক ইজি, আর একটা মানুষের সঙ্গে বসে তার ভিতরে তার মনের কথাগুলো তুলে ধরাটা কিন্তু অনেক টাফ, এটা আমি মনে করি, মানে আমার টাফ সেই লাগে। ব্যক্তিটা কেমন, সে হ্যাঁ, বলবে মানে কিনা এটা তার উপর এটা ডিপেন্ড এটা করে। আমার সত্যি টাফ লাগে, আপনারা বলেন এটা তো। ব্যক্তির উপরে নির্ভর করে, সে ব্যক্তিরা সবকিছু বলবে কিনা। আচ্ছা, এবারে আমি এটা নেক্সট জায়গায় আসি, মানে যেটা আমার কাছে অনেক ভাই সত্যি জানিয়েছে, বা হয়তো তোমার সাথেও অনেকেই কন্ট্যাক্ট করবে, আমি তুমি বলি কারণ আমার ওটাই হ্যাঁ, কমফোর্টেবল ঠিক আছে। লাগে তোমার সাথে আমার। একদম। তো অনেক ভাইয়ের ইচ্ছা থাকে যে একটু অন্ধ্রাতে যাব, পায়রা কিনবো, হ্যাঁ, বা ওখানে তো ব্যাপারটা অনেকের কাছেই তো অজানা, কিভাবে যাবে, কোথায় যাবে, কিভাবে কিনবে, কার কাছে পৌঁছাবে। তো যদি কোনো ভাই তোমার সাথে যোগাযোগ করে যেতে চায়, তো সেটা সম্ভব হতে পারে, বা হলেও কিরকম কি তার মাইন্ডসেট লাগবে? যদি আমি যাই, দেখো এখন তার জন্য যাবো তো এরকম হয় না। আচ্ছা আমি যখন যাব তখন যদি আমার সাথে যায়, যেমন অক্টোবর নভেম্বরের দিকে আমার যাওয়ার কথা, যে 2-3 জন ক্যানিং থেকে 2-3টে ভাই যাবে বলেছে। আচ্ছা আচ্ছা, এখানে এই রুদ্র, কামিং মানে ধরো 2 মাস, 2 মাসের মধ্যে 2 মাসের রুদ্র মধ্যে, বলে একটা ছেলে আছে, ও যাবে বলেছে, আরো 2-3 জন যাবে বলেছে, ও যাবে বলেছে। লাস্টে দেখ সবাই বলে যাবে যাবে, দেখো সবাই প্রচন্ড বিজি আজকালকার দিনে, সবাই বিজি, সবাই বলে যাবো, লাস্টের দিকে এসে বলে না দাদা আমার এই কাজ আছে, ওই কাজে যেতে হবে না, অতটা দূরে মানে জার্নি পায়রা এসে লফটে ঢুকিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, লোকে বলে অনেক কিছু, কিন্তু মানে ওই সমুদ্র দেখে মনে হয় এই তো এক্ষুনি সাঁতার কেটে পার করে যাবো, আচ্ছা। কিন্তু নামলে বোঝা যায় কতটা গভীর। না আমি, আচ্ছা চলো, মোটামুটি এটা বুঝতে পারলাম যে কোনো ভাই যদি সত্যি চায় যেতে, হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে আমি যখন যাবো সেই টাইমে একসাথে টিকিট করে তার সাথে যাবো, ভাই আমার হবে না, দেখো সম্ভব আমার হবে একটা না। সংসার আছে, কাজ আছে, বা একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। একটা যদি আমি ধরি, মানে ধরুন পায়রা নেওয়া বাদে হুম, একটা কিরকম একটা বাজেট থাকলে সুবিধা হয়? একটা ধরুন এক ব্যাপার সপ্তাহ টাইম হচ্ছে- লাগবে, 4-5 দিন টাইম তো লাগবেই হ্যাঁ, মিনিমাম। 1 সপ্তাহ ধরে চলতে হবে। চলতে হবে। এবার খরচার ব্যাপার হচ্ছে, ট্রেনের টিকিটটা কি হয়, তুমি যদি আগে থেকে কাটো তাহলে একটু সস্তা হয়। একটা আন্দাজ মানে কেমন কি ট্রেনের বাজলে টিকিট আমরা কাটি মোটামুটি 2000-2200-2500 অব্দি চলে যায়, কারণ আমরা তৎকাল কেটে যাই। থাকা না, খাওয়া আগে থেকে সব দেবে না। মিলিয়ে আমরা 15,000 টাকা ধরি, 10-12 হাজার টাকা তো মিনিমাম, মানে 15,000 টাকা 15 হাজার টাকা ধরে চলে, এদিক ওদিক গাড়ি ভাড়া আচ্ছা, ভাড়া নিয়ে আর হয়ে যায়। এইবারে আমি মানে এটা এর সাথে একটা মানে রিলেটেড, মানে একই সাথে জড়িত একটা কোশ্চেন করছি। এবার দেখো স্বাভাবিক এখান থেকে অত দূর যাবে মানে মানুষ একটা পায়রা নেওয়ার আশাতে যাবে, শুধু ঘোরার পারপাসে তো যাবে না। একদমই। এবারে ওখানে যদি তুমি খুব প্র্যাকটিক্যালি অনেক লফটে গেছো, ইনফ্যাক্ট আমি তো মানে বুক ঠুকে বলতে পারি তোমার মতো মানে এত পরিচিতি খুব কম লোকেরই আছে, আমি এটা মনে করি, আমি জানিও যে তোমার কন্ট্যাক্ট ওখানে প্রচুর। তো মোটামুটি যদি কোনো ভাই অন্তত পক্ষে যদি খালি হাতে না ফিরে 2-4টে পেয়ার পায়রাও কেনার শখ টক রাখে, তো সব মিলিয়ে একটা 40-50 হাজার টাকা একটা বাজেট ধরে গেলে সুবিধা হয় নাকি? হ্যাঁ, এবার পায়রা ডিপেন্ড আছে, ও আচ্ছা। কি পায়রা চাইছে তার উপর আচ্ছা। ডিপেন্ড করে। এখানে কেউ যদি প্রবলেমে পড়ে, পায়রা কম দামে বেচে দেয় কিনে, বা কেউ বাচ্চা দিলে বাচ্চা কম দামে পাবে, ওখানে কিন্তু পায়রা এখন অনেক কমে এসছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওখানের লোক এখন অনেক দামে পায়রা কিনছে, কারণ আন্ধ্রা এমন একটা নাম করে নিয়েছে। আচ্ছা, আমি যখন যেতাম তখন আন্দাজ 0 ছিল, কেউ যেত না, ওই হলদে চোখের পায়রা কেউ পছন্দ করতো না। আমি যখন আমার জানি শুরু, আমি এসে, আমি সত্যি কথা বলছি, আমি যখন প্রথম যাই 1500-2000 টাকা পিস পায়রা কিনি। লালসিরা চাপ পায়রা 2000 টাকা, সেই পায়রা আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে একটু আগে 50,000 টাকা পিস, 30,000 টাকা পিস। একটু আগে আমি লফটে ঢুকছি আর মানে দাদার কাছে এই ছবি মেসেজ পেয়ার গুলো সব সেই পায়রা 20,000 টাকা পিস 20,000 টাকা পিস কিনছে। তো ব্যাপারটা হচ্ছে পায়রা এখন ওখানকার লোকাল লোকে অনেক মানে বাজেট ফিক্সড করে যাওয়া যাবে খুব না। মুশকিল না। তোমার কি পছন্দ আছে তার উপরে, একদম, একদম। পছন্দের উপর দামটা হয়, দামটা ওইরকম ভাবে না যে তোমার হচ্ছে গিয়ে তার মানে মোটামুটি এটা যদি আমি ধরি যে 1000 মিনিমাম রেট, আমি তোমাকে বলতে পারি মিনিমাম 10,000 টাকা পেয়ার, মিনিমাম পায়রা পাবে, একটু ভালো পায়রা ওড়ার পায়রা পাবে। এবার আচ্ছা। তুমি যদি মনে করো যে একটা তোমার ধরো অ্যান্টিক পায়রা তোমার চোখে লেগেছে, মানে সেই তার পায়রা বাড়ির সেরা পাবে। পায়রা, মানে তুমি, মানুষের তো এটা তো কি হচ্ছে শখের ব্যাপার, তাই না? মানুষের কি পায়রা তো অন্য কিছু না, এটা আমার চোখে লাগছে, এর বডি স্ট্রাকচারটা এমন, এরকম ভাবে দাঁড়িয়ে আছে, আমি যেটা বুঝি হাতে নিয়ে পায়রা, এই পায়রাটা আমার মনে হচ্ছে ভালো, এই পায়রাটা আমায় নিতে হবে, এই পায়রাটার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আমার ভালো, একদম। আমি আমি একটু ক্লারিফাই করছি, মানে ব্যাপারটা দেখুন, অনেকে তো অনেক কথার অন্য অ্যাঙ্গেল ধরে নেন। দাদা এটা বললেন যে যাতায়াত থাকা খরচা মোটামুটি 1,500, এবার যে যেমন থাকবেন, কেউ লাক্সারি হোটেল করলে একটু বাড়বে, 10-12 তো হয়ে যাবে। কিন্তু পায়রার যে ম্যাটারটা আসছে, যে ধরুন কেউ অমিতদার উপরে ডিপেন্ড করে গেলেন যে দাদা আমার এই বাজেটটা আছে, আমি গিয়ে পায়রা নেবো, একদমই সম্ভব না। ওখানে গিয়ে আপনার যা পছন্দ বা সেই ব্যক্তিটা কি দামে দেবে। এবার অমিত দাদা বললেন যে মোটামুটি একটা ভালো পায়রা 10-12 হাজার টাকা পেয়ার একটা ওখানে করে দেওয়া যাবে। তো মোটামুটি এই প্রশ্নটা ক্লিয়ার আশা করি। দেখুন সত্যি কথা বলতে অনেক গ্যাপ, তো অনেকদিন পরে এসে